ডিয়ার স্টুডেন্টস, আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নীতিশ সাহা, সহকারী শিক্ষক গণিত, আহমেদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের অসীম ধারা সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। দেখো, তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি। এখানে একটি ধারা দেওয়া আছে উদ্দীপকে, যদি x = 4 হয় তাহলে ধারাটি নির্ণয় করো এবং এর সাধারণ অনুপাত কত। x = 5 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে x এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা যদি ধারা সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার অনুক্রম কি। দেখো, অনুক্রম হলো কতগুলো রাশি যদি নির্দিষ্ট নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যেখানে একটি রাশি অপর রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তবে সেই রাশিগুলোর সেটকে বলা হবে অনুক্রম। তোমরা একটু বোর্ডে খেয়াল করো, 2 + 4 + 6 + 8 +... আচ্ছা, আমরা প্রথমে অনুক্রমে চলে যাই। দেখো, 2 4 6 8 ... এখানে দেখো আমরা কতগুলো রাশি লিখলাম। এই রাশিগুলো গাণিতিক নিয়মে বা নির্দিষ্ট নিয়মে এমনভাবে সাজানো হয়েছে যে একটি রাশি তার পরবর্তী রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেটি সম্পর্কে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায়। যেমন দেখো, 2 4 6 8, অর্থাৎ 2 এর সাথে 2 যোগ করলে হবে 4, 4 এর সাথে 2 যোগ করলে হবে 6, 6 এর সাথে 2 যোগ করলে হবে 8। কাজেই এই রাশিগুলোর সেটকে বলা হবে কি অনুক্রম। এই রাশিগুলোকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই তাহলে একটা সেট হয়ে গেল এবং এটাকে বলা হবে একটি অনুক্রম। আর এই অনুক্রমের রাশিগুলোকে যখন যোগ চিহ্ন দিয়ে পরপর যোগ করা হবে তখন তাকে বলা হবে ধারা। তাহলে এই অনুক্রমের যে রাশিগুলো আছে খেয়াল করো, 2 4 6 এবং 8, এই রাশিগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে পরপর যুক্ত করি তাহলে কি হবে 2 + 4 + 6 + 8 +... তাহলে এটি হবে কি ধারা। অর্থাৎ ধারা কাকে বলে? অনুক্রমের পদগুলো যোগ চিহ্ন দিয়ে পরপর যুক্ত করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ধারা। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে খেয়াল করো, আমি তোমাদের এখানে ধারা লিখে রেখেছি। এখানে বলা হয়েছে যদি x = 4 হয় তাহলে ধারাটি নির্ণয় করো এবং এর সাধারণ অনুপাত কত। তো আসলে এটি একটি গুণোত্তর ধারা হবে। এটি একটি কি গুণোত্তর ধারা। ধারার পরপর দুইটি পদ একটির সাথে আরেকটি কিভাবে যুক্ত আছে সেটির উপরে নির্ভর করে ধারাকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সমান্তর ধারা এবং অপরটি হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, দেখো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। 1 + 5 + 9 + 13 +... দেখো, এখানে আমি একটি ধারা লিখেছি, তোমরা খেয়াল করো। 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি হয় কত? 4। 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি হবে কত? 4। 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি হবে কত? 4। তোমরা দেখো পরপর দুইটি পদের বিয়োগফল কিন্তু সমান আসতেছে। 5 থেকে 1 বিয়োগ করলে 4, 9 থেকে 5 বিয়োগ করলে 4, অ্যান্ড 13 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে হবে কত? 4। অর্থাৎ সবগুলোর অন্তর আসতেছে কি সমান। কাজে এই ধারাটিকে বলা হবে সমান্তর ধারা। কি বলা হবে এই ধারাটিকে? সমান্তর ধারা, কারণ এই ধারার পরপর দুইটি পদের অন্তর হচ্ছে সমান। তো আমরা যদি আরেকটি ধারা চিন্তা করি তাহলে এটা সমান্তর ধারা। আমি সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি সমান্তর ধারা। 2 + 4 + 6 + 8 +...
তোমরা দেখো এখানে হচ্ছে 16, খেয়াল করো আমরা 2 + 4 + 8 + 16, দেখো 4 থেকে যদি 2 বিয়োগ করো 2 হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, অর্থাৎ বিয়োগফল কি এখানে একই রকম আসতেছে না, অর্থাৎ মিলছে না, তাহলে এটি সমান্তর দ্বারা হবে না। কিন্তু এখানে দেখো 4কে 2 দ্বারা ভাগ করো, 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 আসবে, আবার 8কে যদি 4 দ্বারা ভাগ করো 2 আসবে, আবার 16কে যদি 8 দিয়ে ভাগ দাও সমান 2 আসবে। দেখো পরপর দুইটি পদের ভাগফল বা অনুপাত কিন্তু এখানে সমান আসতেছে, কাজে এটিকে বলা যাবে গুণোত্তর ধারা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমান্তর ধারা কী এবং গুণোত্তর ধারা কী সে সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এখন একটি ধারায় তোমরা জানো একাধিক পদ থাকে এবং সেই পদগুলোর সংখ্যার উপরে ডিপেন্ড করে ধারাকে কিন্তু আবার দুইটি ভাগে ভাগ করা যাবে। সেগুলো কি কি? একটি হবে সসীম ধারা এবং অপরটি হবে কি অসীম ধারা। তো সসীম ধারা বলতে কি বোঝাবে? যেই ধারার পদ সংখ্যা থাকবে নির্দিষ্ট সংখ্যক সেটাকে বলবো আমরা সসীম ধারা, এবং যে ধারার পদ সংখ্যা অনির্দিষ্ট থাকবে, অর্থাৎ নির্দিষ্ট করে বলা যাবে না, আসতেই থাকবে, সেই ধারাকে বলবো আমরা অসীম ধারা। তাহলে আমরা কি বলছি? ধারার পদের সংখ্যার উপরে ডিপেন্ড করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সসীম ধারা এবং অপরটি হচ্ছে অসীম ধারা। আজ আমরা আলোচনা করব অসীম ধারা নিয়ে। আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, তোমাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কি না। আমাদের সাথে যুক্ত আছে মাইমুনা ইসলাম দিয়া, দিয়াকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তানজিল তমা আছে আমাদের সাথে। হ্যাঁ, মাইমুনা ইসলাম দিয়া বলছে হ্যাঁ স্যার হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 বোঝান। হ্যাঁ, এটা হায়ার ম্যাথ চ্যাপ্টার 7-এরই একটি অংশ। আমরা আজকে অসীম ধারা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছে প্রিয়ন্ত দাস, হৃদয় সাহা, মন্টু, আমাদের সাথে যুক্ত আছে জুয়েল স্যার। আচ্ছা, আমাদের সাথে অনেকে যুক্ত আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের যে প্রবলেমগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো আর থাকবে না। আর ক্লাস চলাকালীন সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো শিক্ষার্থীরা, যেহেতু আমরা অসীম গুণোত্তর ধারার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, সেহেতু অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে কিছু সূত্র আছে, সেগুলো আমরা একটু জেনে নেই। মনে করো a প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস AR কিউব প্লাস ... এটি একটি অসীম গুণোত্তর ধারা। এত একটি অসীম গুণোত্তর ধারা। তাহলে দেখো, আমরা একটি অসীম গুণোত্তর ধারা লিখলাম a প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস AR কিউব প্লাস ... এটা কেন অসীম গুণোত্তর ধারা? দেখো, প্লাস ... দিয়ে কিন্তু পদের সংখ্যা এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, অর্থাৎ এটা হচ্ছে অনির্দিষ্ট এবং পদ সংখ্যা কখনো শেষ হবে না। এটি যে একটি অসীম গুণোত্তর ধারা হয়, সেক্ষেত্রে এই ধারাটির কিছু সূত্র আছে, তোমরা খেয়াল করো। 1 নম্বর লেখো, ধারাটির n-তম পদ অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ লেখো, যার প্রথম পদ a এবং সাধারণ অন্তর এবং সাধারণ অনুপাত আর। তাহলে আমরা একটা ধারা লিখেছি, এই ধারার প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অনুপাত কত r। তাহলে 1 নম্বর লেখো, ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ সমান AR⁴n-1। তাহলে অসীম গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হবে AR⁴ কত n-1, অর্থাৎ r এর পাওয়ার n-1। 2 নম্বর, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারাটির প্রথম
n সংখ্যক পদের সমষ্টি। দেখো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা এস এন দিয়ে প্রকাশ করব। সমষ্টি মান হচ্ছে সামেশন, সেটা হচ্ছে n এবং পদের সংখ্যা হচ্ছে n, কাজে আমরা n দিলাম। n সমান হবে কি a 1 মাইনাস আর এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যখন আর ইজ গ্রেটার দেন হচ্ছে আর ইজ লেস দেন কত 1। দেখো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হবে এস এন সমান a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যখন আর ইজ লেস দেন কত 1, অর্থাৎ আর যখন ছোট হবে তখন সমষ্টির ক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। অথবা আরেকটি সূত্র আছে এস এন সমান এ আর এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, এটা হচ্ছে যখন আর ইজ গ্রেটার দেন 1। দেখো দুইটি কন্ডিশনের উপরে দুইটি সমষ্টির সূত্র ডিপেন্ড করবে। যদি সাধারণ অনুপাতের মান 1-এর থেকে ছোট হয়, অর্থাৎ 1 যদি বড় হয়, সেক্ষেত্রে হবে 1 মাইনাস আর এন। আর সাধারণ অনুপাত যদি 1-এর থেকে বড় হয়, ঠিক আছে, তাই সেক্ষেত্রে হবে কত আর এন মাইনাস 1 আর মাইনাস 1, অর্থাৎ 1 বড় হলে 1 প্রথমে হবে আর আর বড় হলে আর প্রথমে হবে। ঠিক আছে, আরেকটি সূত্র আছে আমাদের এখানে, গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি। গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি এস অসীমতক বোঝাতে, অর্থাৎ অসীম পর্যন্ত সমষ্টি বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এটা হচ্ছে ইনফাইনাইট এ বাই, অর্থাৎ একটি গুণোত্তর ধারার অসীম পথ পর্যন্ত যদি আমরা সমষ্টি নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সমষ্টির সূত্রটি হবে এস ইনফাইনাইটি, অর্থাৎ অসীম বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, সমান এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এবং এই অসীমতক সমষ্টি থাকার একটা শর্ত আছে, সেই শর্তটি হচ্ছে আর এর মান -1 এবং 1-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ আর এর মান যদি থেকে 1-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে, অন্য ক্ষেত্রে থাকবে না। তো শিক্ষার্থীরা, আমাদের এই সূত্রগুলোই লাগবে আমাদের সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে। আশা করি তোমরা সূত্রগুলি পড়ে ফেলেছো সবাই আমার সাথে। প্রশ্নটির সমাধান শুরু করব। দেখো আমাদের ক নম্বর প্রশ্ন বলছে কি, যদি x=4 হয় তাহলে ধারাটি নির্ণয় করো এবং এর সাধারণ অনুপাত কত। তাহলে আমাদের প্রদত্ত ধারা যেটা দেওয়া আছে সেখানে আমরা x এর পরিবর্তে 4 লিখব, তাহলে আমরা ধারাটি পেয়ে যাব। তাহলে লেখো ক নম্বর প্রশ্নের সমাধান। লেখো প্রদত্ত ধারা প্রদত্ত ধারা 1/2x - 5 প্লাস 1/2x - 5 স্কোয়ার প্লাস 1/2x - 5 পাওয়ার হচ্ছে কিউব প্লাস ডট 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 ডট। তাহলে আমরা x এর পরিবর্তে কত বসাবো? x এর পরিবর্তে বসাবো 4। তাহলে লেখো x=4 হলে, x=4 হলে ধারাটি হবে x=4 হলে ধারাটি হবে, তাহলে 1, দেখো x এর জায়গায় আমরা জাস্ট 4 বসিয়ে দেব। তাহলে 2 × 4 - 5 প্লাস উপরে 1 নিচে 2 × 4 - 5 স্কোয়ার প্লাস উপরে হবে 2 ডিভাইডেড বাই 2 × 4 - 5 তার হচ্ছে কি কিউব প্লাস হচ্ছে ডট 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 সমান। তাহলে 1
4 দুগুণে কত 8 মাইনাস 5 প্লাস 1 8 মাইনাস 5 স্কোয়ার প্লাস উপরে 1 নিচে হচ্ছে 8 মাইনাস 5 তার হোল কিউব প্লাস ডট 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 সমান এখানে কত হবে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1 কত 3 কিউব প্লাস ডট ডট ডট। এটি হচ্ছে আমাদের নির্ণয় ধারা, অর্থাৎ এই আমাদের যে উদ্দীপকের ধারাটি দেওয়া ছিল সেই ধারার ওখানে যদি আমরা এক্সের জায়গায় 4 অ্যাপ্লাই করি তাহলে আমরা ধারাটি পাবো এটা। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের প্রথম অংশটি চলে গেল। এরপরে বলছে এর সাধারণ অনুপাত কত, অর্থাৎ এই যে ধারাটি আমরা পেলাম এই ধারাটির সাধারণ অনুপাত বের করতে বলছে। শিক্ষার্থীরা তোমরা জানো সাধারণ অনুপাতের একটি সূত্র আছে, যে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদকে আমরা যদি তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করি তাহলে যে মান পাওয়া যাবে সেটি হবে সাধারণ অনুপাত। তাহলে লেখো ধারাটির প্রথম পদ, লেখো ধারাটির, এটি কিন্তু এখানে একটি অ্যান্সার হবে। ধারাটির প্রথম পদ, প্রথম পদ এ সমান কত 1/3 সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান আমি কি বলেছি, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করো তাহলে সাধারণ অনুপাত পাবে। তাহলে 1/3 স্কোয়ার ভাগ হচ্ছে 1/3 সমান কত 1/9 ভাগ হচ্ছে 1/3 সমান 1/9 গুণন উপরে 3 নিচে হচ্ছে 1, এটি কেটে দাও সমান হচ্ছে 1/3। দেখো এখানে আমাদের সাধারণ অনুপাত কত আসবে 1/3। এটি ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের কত সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাও। তাহলে ধারাটির প্রথম পদ ছিল এ সমান 1/3 সাধারণ অনুপাত আর সমান আমি বলেছি গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদকে যদি আমরা তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দেই তাহলে আমরা সাধারণ অনুপাত পাবো। আমি এই পদকে তার আগের পদ দিয়ে ভাগ দিয়েছি, তোমরা এটাকে এই পদকে তোমরা তার আগের এই পদ দিয়ে ভাগ দিলেও সাধারণ অনুপাত পাওয়া যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো খ নম্বরে কি বলছে, x সমান 5 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের যে প্রদত্ত ধারা দেওয়া আছে x এর জায়গায় আমরা 5 বসালে নতুন ধারা পাবো এবং সেই ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে এখন প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা 1/2x - 5 প্লাস 1/2x - 5 স্কোয়ার প্লাস 1/2x - 5 কিউব প্লাস হচ্ছে ডট ডট ডট। এটা ছিল আমাদের উদ্দীপকের ধারা। তাহলে ঠিক আগের মতোই x সমান 5 হলে আগে ধারাটি নির্ণয় করো। লেখো x সমান 5 হলে ধারাটি হবে x সমান 5 হলে ধারাটি হবে 1 2 × 5 মাইনাস হচ্ছে 5 প্লাস উপরে 1 নিচে 2 × 5 মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস উপরে 1। দেখো x এর জায়গায় কিন্তু আমরা 5 বসাবো এখন। 2 × 5 মাইনাস 5 পাওয়ার হচ্ছে কিউব প্লাস ডট 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 সমান, তাহলে উপরে 1 কত এখানে 10 মাইনাস 5 প্লাস উপরে হবে 1 10 মাইনাস 5 স্কোয়ার প্লাস উপরে হবে 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 5 পাওয়ার হচ্ছে কিউব প্লাস ডট 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 সমান। তাহলে আমাদের উপরে হচ্ছে 1, 10 থেকে 5 বিয়োগ করলে হবে কত 5, ঠিক আছে, প্লাস এখানে উপরে 1 নিচে 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5 স্কোয়ার প্লাস ঠিক একইভাবে উপরে 1 নিচে 5 পাওয়ার হচ্ছে কিউব প্লাস ডট ডট ডট। দেখো
x সমান 5 বলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো বলছে। তাহলে আমরা x সমান 5 বলে ধারাটি যেটা হবে সেটা আমরা নির্ণয় করলাম। এখন এই ধারাটির সমষ্টি নির্ণয় করব কত, প্রথম 10টি পদ পর্যন্ত। ঠিক আছে, তাহলে সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা জানি যে দুইটি সূত্র আছে, যেহেতু আমাদের n সংখ্যক পদ 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, অর্থাৎ লিমিটেশন আছে এখানে সমষ্টি নির্ণয়ের। কয়টা পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। কাজে সেই ক্ষেত্রে আমাদের প্রথম দুইটি সূত্রের মধ্যে একটি সূত্র হবে। তো আমি প্রথমে আইডেন্টিফাই করে নেব যে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথম পদ, এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান কত, 1/5। সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান 1/5 স্কোয়ার ভাগ হচ্ছে 1/5। দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু আমি করে দিয়েছি তোমাদের আগের ক নম্বর প্রশ্নে, এটা আমি বিস্তারিত করে দিলাম না। 1/5 স্কোয়ারকে যদি আমরা 1/5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1/5 আসবে। বুঝতে পারছো, করেছি এখানে আমি বিস্তারিত করলাম না। স্কোয়ারকে যদি আমি 1/5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 1/5 আসবে। দেখো এই 1/5 এই মানটা কি 1 এর থেকে ছোট হবে, 1 এর থেকে কি হবে, অবশ্যই ছোট হবে। অর্থাৎ 1কে 5 ভাগ অবশ্যই যে মান পাবো সেটা অবশ্যই 1 এর থেকে ছোট হবে। কাজে আমি সাধারণ অনুপাত যে 1/5 বের হয়েছে এটা আমি লেস দেন আমাদের সমষ্টি নির্ণয় করতে গেলে এই শর্তটি লাগবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে আমাদের সাধারণ প্রথম পদ হচ্ছে a সমান 1/5 এবং যেটা 1 এর থেকে ছোট। শিক্ষার্থীরা আমাদের প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আছে সেটা আমরা একটু লিখে নিই। দেখো আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to a। দেখো আমাদের যে অনুপাত বের হয়েছে আর এর মানটা কিন্তু অবশ্যই 1 এর থেকে ছোট, অর্থাৎ 1 বড়। আমরা 1 আগে লিখব, 1 মাইনাস Rn ডিভাইডেড বাই 1 যখন r is less than 1। আমরা সমষ্টির দুইটি সূত্র লিখেছিলাম। একটি r less than 1 যদি হয়, অর্থাৎ 1 যদি বড় হয় তাহলে সূত্রের মধ্যে 1 আগে লিখবা, আর যদি 1 ছোট হয় সাধারণ অনুপাতের চেয়ে তাহলে 1 পরে লিখবে। ঠিক আছে, তাহলে আমাদের গুণোত্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r যখন r ইজ লেস দেন কত, অর্থাৎ 1 বড় হলে সূত্রে 1 আগে লিখবে, আর যদি r বড় হয় তাহলে সূত্রে r আগে লিখবে। সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি S10। দেখো জাস্ট এনের জায়গায় আমরা কি 10 বসাবো, এনের জায়গায় বসাবো 10। তাহলে এর মান কত আমাদের, দেখো এর মান হচ্ছে 1/5। এরপর আমাদের আছে 1 মাইনাস আর এর মান কত
আর এর মান 1/5, আর এন এর মান হচ্ছে কত 10 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত 1/5। তোমরা দেখো উপরের সূত্রে আমরা এ এবং এন এর মান অ্যাপ্লাই করেছি, এ আর এবং এন এর মান কি অ্যাপ্লাই করেছি। তাহলে এর মান হচ্ছে 1/5, যেটা ছিল আমাদের প্রথম পদ। 1 আছে 1 লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, আর এর মান হচ্ছে 1/5 লিখলাম, পাওয়ার ছিল কত এন, আর এন এর মান কত 10, তাহলে 10 লিখলাম ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/5। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। সমান দেখো 1/5 এখানে কত হবে 1 মাইনাস, দেখো 1 এর উপরে পাওয়ার যতই হোক 1ই হবে, তাহলে 1 এর উপরে 10 মানে কি 1, আর 5 এর উপরে 10 আমরা দিয়ে দিচ্ছি, 5 এর পাওয়ার হচ্ছে 10। আর নিচে দেখো লসাগু হচ্ছে 5, তাহলে 5 অক্ষে কত 5, অর্থাৎ 5 মাইনাস 1 সমান, এখানে ব্র্যাকেট ক্লোজ করো, উপরে কত 1/5। দেখো এইটুকুর মধ্যে আমরা একটু লসাগু নেই, লসাগু হবে হচ্ছে 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার 10 লসাগু হলে এখানে কি হয় 5 টু দি পাওয়ার 10 দিয়ে যদি 1কে গুণ দেই তাহলে 5 টু দি পাওয়ার 10 হয়, মাইনাস হবে কত 1, আর ডিভাইডেড বাই 4/5। তো আমি তোমাদের ডান দিকে করে দিচ্ছি সমান, তোমরা হয়তো নিচে লিখলে দেখতে পাবে না, আমি একটু ডান দিকে করে দিচ্ছি। দেখো এখানে কত থাকছে, এখানে 1/5 ব্র্যাকেট 5 এর পাওয়ার হচ্ছে 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 এর পাওয়ার হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা। আর দেখো এখানে ভাগ আছে এটা, তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে একটু উল্টিয়ে দেই। আমরা জানি একটি ভগ্নাংশকে আর একটি ভগ্নাংশ যদি আমরা ভাগ করি তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, এবং গুণ চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টিয়ে লিখব। ঠিক আছে, উপরে যাবে 5, নিচে আসবে 4 সমান, তাহলে এই 5 কেটে দাও, তাহলে এখানে কত থাকবে, উপরে দেখো 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই কত 4 ইন্টু 5 টু দি পাওয়ার 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা খ নম্বর প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 5 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে জানাও, আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি কোথাও সমস্যা হচ্ছে কিনা। আমাদের সাথে সৈয়দের সাথী যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জুয়েল স্যার যুক্ত আছে আমাদের সাথে, আমির স্যার নাইস প্রেজেন্টেশন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আফসার স্যার আছেন আমাদের সাথে যুক্ত, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসটি দেখার জন্য। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। তো শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান ছিল এই পর্যন্তই। তো তোমরা যদি কেউ এখানে 5 টু দি পাওয়ার 10কে ভেঙে অ্যান্সার লেখো সেক্ষেত্রে কিন্তু রাইট হবে, আবার এভাবে রেখে দিলেও হবে। ঠিক আছে, আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো গ নম্বর প্রশ্নে বলেছে আমাদের যে ধারা দেওয়া ছিল সেই ধারাটির এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে অসীমত সমষ্টি নির্ণয় করা যাবে না। এই অসীমত সমষ্টি কোন গুণোত্তর ধারার থাকবে সেটির কিন্তু একটি নিয়ম আছে। ঠিক আছে, এখানে যে সাধারণ অনুপাত থাকবে সেই সাধারণ অনুপাতের মান যদি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এর মধ্যে থাকে তাহলে মনে রাখবে সেই গুণোত্তর ধারাটির অসীমত সমষ্টি থাকবে, অন্যথায় অসীমত সমষ্টি থাকবে না। তাহলে আমরা একটু দেখে নেই যে কোন শর্ত আরোপ করলে এই ধারাটির অসীমত সমষ্টি নির্ণয় করা যাবে। তাহলে লেখো প্রদত্ত ধারা গ নম্বর, প্রদত্ত ধারা
প্রদত্ত ধারা 1/2x minus 5 plus 1/2x minus 5 তার হোল স্কোয়ার প্লাস 1/2x minus 5 কিউব প্লাস ডট ডট ডট। দেখো এখানে ধারাটির প্রথম পদ, দেখো ধারাটির প্রথম পদ এর সমান কত? 1/2x minus 5। তারপর দেখো সাধারণ অনুপাত আর সমান, আমরা জানি সাধারণ অনুপাত কীভাবে বের করব, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/2x minus 5 স্কোয়ার ভাগ হচ্ছে 1/2x minus 5। এটাকে আমরা একটু ক্যালকুলেট করি। 1/2x minus 5 তার হোল স্কোয়ার গুণন উপরে যাবে 2x minus 5 ডিভাইডেড বাই 1। তাহলে এটা কাটাকাটি করলে কি থাকবে? উপরে থাকবে 1, নিচে 2x minus 5। তাহলে আমাদের যে প্রদত্ত ধারা ছিল সেই ধারাটির প্রথম পদ হচ্ছে 1/2x minus 5 এবং সাধারণ অনুপাত হচ্ছে 1/2x minus 5। তো শিক্ষার্থীরা এই ধারাটির অসীমতক সমষ্টি থাকার যে শর্তটি আছে সেই শর্তটি আমরা এখন লিখে দিচ্ছি। দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ধারাটির অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি অ্যাবসলিউট মডুলাস অফ আর লেস দেন 1, আর এর মডুলাস অফ আর লেস দেন 1 বা -1 লেস দেন আর লেস দেন 1, অর্থাৎ -1 লেস দেন 1/2x minus 5 2x minus 5 লেস দেন 1 হয়। দেখো এই অসীম গুণত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস অফ আর লেস দেন 1 হয়, অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 1, অর্থাৎ -1 লেস দেন আর এর মান হচ্ছে কত? 1/2x minus 5 লেস দেন 1 হয়। এই লিমিটের মধ্যে যদি আর এর মানটি থাকে তাহলে আমাদের এই অসীম গুণত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে দেখো আমরা এখানে দুইটি অংশ পাচ্ছি, এই একটি অংশ আর এই একটি অংশ, আবার এই একটি অংশ, ঠিক আছে? -1 লেস দেন 1/2x minus 5 এই একটি অংশ, আবার 1/2x minus 5 লেস দেন 1 এই একটি অংশ। এই দুটি অংশ নিয়ে আমরা আলাদা আলাদা একটু হিসাব করব। এখন আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। দেখো এখন আমরা এই পাশের অংশটুকু নিয়ে আগে কাজ করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা আগে এই পাশের অংশটুকু নিয়ে কাজ করব, অর্থাৎ -1 লেস দেন 1/2x minus 5 নিয়ে কাজ করব। তাহলে দেখো -1 লেস দেন 1/2x minus 5, বা এটাকে আমরা একটু ব্যস্তকরণ করব। এটাকে আমরা কি করব? ব্যস্তকরণ করব। তো ব্যস্তকরণ করলে তোমরা মনে রাখবে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে থাকবে -1 গ্রেটার দেন, এখানে হবে 2x minus 5, সাইন নোট লেখো ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে পাই। তাহলে কি মনে রাখবে? ব্যস্তকরণ করলে, ব্যস্তকরণ বা বিপরীতকরণও বলতে পারো তোমরা, খেয়াল করো এটার নাম ব্যস্তকরণ হয়, আবার বিপরীতকরণও হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি
তাহলে আমাদের লব যাবে উপরে, হর আসবে নিচে। বা তাহলে এই পাশটা আমরা আগে লিখি 2x - 5, এই পাশটা আমরা আগে লিখি, তাহলে লেস দেন কত -1, বা 2x লেস দেন, দেখো -1 এই পাশে, 5 2 পাশে নিয়ে যাও, প্লাস হবে 5, বা 2x লেস দেন কত 4, বা x লেস দেন 4/2, সুতরাং x লেস দেন কত 2, x ইজ লেস দেন কত হবে 2, ঠিক আছে। তো এখানে দেখো বিপরীতকরণ করলে কেন চিহ্ন চেঞ্জ হয়ে যায় সেটা আমি তোমাদের একটু বলছি। দেখো এখানে মনে করো হাফ, আর এখানে 1/3, খেয়াল করো আমি বলছি ব্যস্তকরণ করলে চিহ্ন কেন চেঞ্জ হয়ে যায়। তো নর্মালি এটা কিন্তু আমাদের বড়, এটা কি বড় ছিল, যখন তুমি ব্যস্তকরণ করবা তখন কি হয়ে যাবে, এখানে হবে 2 আর এখানে যাবে 3, এখন বড় কোনটা দেখো তো 3 বড় না, তাহলে এইদিকে চিহ্ন চলে যাবে। তাহলে আমরা বলেছিলাম যে ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয় খেয়াল করছো, দেখো এখানে আমি লিখছি হাফ আর এখানে 1/3, এই দুইটির মধ্যে যদি আমরা তুলনা করি হাফ হবে বড়, 1/3 হবে ছোট। ব্যস্তকরণ করলে উল্টে যাবে, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 3, এখন 2 আর 3 এর মধ্যে বড় কোনটা, 3 বড়, তাহলে দেখো এই চিহ্নটা ছিল হলো এই দিকে হয়ে গেছে ওই দিকে বিপরীত দিকে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই একটি শর্ত বের হলো। এখন দেখো আবার আমি এই পাশে করে দিচ্ছি, আবার আমরা এই পার্ট নিয়ে কাজ করব। কোন পার্ট নিয়ে, এই পার্টটুকু নিয়ে কাজ করব। 1/2x - 5 লেস দেন হচ্ছে 1, বা ঠিক একইভাবে ব্যস্তকরণ করো, এপাশ হবে 2x - 5, অসমতা চেঞ্জ হয়ে যাবে 1, সাইড নোট দাও ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, বা তাহলে 2x গ্রেটার দেন কত 1 + 5। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টস করে। বা 2x ইজ গ্রেটার দেন কত 6, বা x ইজ গ্রেটার দেন 6/2, সুতরাং x ইজ গ্রেটার দেন 3। দেখো আমরা প্রশ্ন করেছিলাম কি, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা কি পেলাম, x এর মান যদি 2 এর থেকে ছোট হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অথবা x এর মান যদি 3 এর থেকে বড় হয় সেক্ষেত্রেও ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে দেখো সুতরাং নির্ণেয় শর্ত, সুতরাং নির্ণেয় শর্ত x is less than 2 অথবা x is greater than 3, x is less than 2 অথবা x is greater than 3। তো তোমরা একটু বর্ণনা দিয়ে লিখলে আরো ভালো হবে। সুতরাং কি বলছে, এত এর উপর কি শর্ত আরোপ করলে লিখবা, সুতরাং এত অথবা এত হলে, x less than 2 অথবা x is greater than 3 হলে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের শর্ত, x এর উপর যদি আমরা এই শর্তে যদি আমরা x এর মানগুলো নেই তাহলে অসীমতক সমষ্টি থাকবে। এখন আমরা এটার সমষ্টিটা বের করব, আমাদের আর 1 মিনিট লাগবে। দেখো ধারাটির অসীমতক সমষ্টি, এখন ধারাটির অসীমতক সমষ্টি এস। দেখো অসীম বোঝানোর জন্য আমরা ইনফাইনাইট ব্যবহার করব, এটার জন্য এই প্রতীক সমান উপর হবে a ডিভাইডেড বাই 1 - r। আমি কিন্তু সূত্রটি ক্লাসের শুরুতে তোমাদের লিখে দিয়েছিলাম যে ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 - r। মানগুলো বসাই দাও, এর মান হবে কত 1/2x - 5, আর এখানে 1 - r এর মান কত 1/2x - 5 সমান উপরে কত 1/2x - 5, আর এখানে যদি আমরা লসাগু নেই
2x মাইনাস 5 লসাগু নিলে আমাদের কি হবে? এখানে হবে 2x মাইনাস 5 মাইনাস হচ্ছে 1, ঠিক আছে, সমান, তাহলে উপরে থাকবে 1/2x মাইনাস 5 আর নিচে কত থাকতেছে দেখো তো, 2x মাইনাস 6 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস 5 সমান, তাহলে দেখো আমরা প্রথম ভগ্নাংশটাকে ঠিক রাখবো, 1/2x মাইনাস 5 গুণন উপরে যাবে কত 2x মাইনাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস 6, তাহলে যদি আমাদের এটা কেটে যায় তাহলে কি থাকবে 1/2x মাইনাস 6, এটাই অ্যান্সার। তো শিক্ষার্থীরা আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে রাখবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দিতে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে সবাই।